হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। এই মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সাথে লাইভে। আর অলমোস্ট আপনারা অনেকেই দেখেছেন যে আমার লাইভের ক্যাপশনটা কী দেওয়া আছে। তো অনেকে বুঝে গিয়েছেন। তো আমি আজকে হঠাৎ করে যখন ঘুম থেকে উঠলাম, উঠার পরে যখন আমি ফেসবুক স্ক্রল করতেছি, করার পর হঠাৎ করে চোখের সামনে এই জিনিসটা দেখার পরে আমি নিজে অবাক হয়ে গেছি। এটা কেমনে সম্ভব? ঠিক আছে? মানুষের এই যে একটা কথা বলে না যে আসলে ওই হিংসা, দাম্ভিকতা, অহংকার এটা আসলে সবাইকে সহজে মানায় না। তো এই টনি উনি প্রতিনিয়ত যখন লাইভে আসতো, লাইভে এসে যেভাবে কথা বলতো, ঠিক আছে? উনিই হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের সব কিছু। ওনার কাছে কারো কোনো পাত্তা নাই, কারো কোনো খাওয়া নাই, টাইম নাই, এক কথা শেষ। তো এরকম একটা অ্যাটিটিউড ছিল, এগ্রেসিভ ভূমিকা। তো সেই জায়গা থেকে সে প্রতিনিয়ত আপনার সবাইকে এরকম করতো। একটা হুমকি ধরনের কথাবার্তা, ওনার মনে হয় যে ওনার কাছে কোনো কিছু গায়েই লাগে না। বাট আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গত কয়েক মাস ধরে, গত বেশ অনেক দিন সময় ধরে যে আকাশ নিবিড় ভাই, মোটামুটি আমরা বাংলাদেশের সবাই যাকে মোটামুটি চিনি, যে ঠিক আছে সবচেয়ে আলোচিত একজন সাংবাদিক আকাশ নিবিড়, যে সবসময় বিভিন্ন সময় আপনার সত্যকে তুলে ধরার জন্য সবসময় তার যার অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা রাখে, সেই আকাশ নিবিড় ভাই এই সানভিজ ভাই তনিকে নিয়ে যখন এই যে কাজ শুরু করলো, যে আসলে তনির বিস্তারিত উদ্ঘাটন করার জন্য, মুখোশ উন্মোচন করার জন্য যখন কাজ শুরু করলো, তখন থেকে আমরা অনেকেই ভাবতেছি যে আচ্ছা, আকাশ নিবিড় যে কাজ করতেছে এটা আসলে ফলাফল কি, ঠিক আছে, বা এটার আরেকটা আসলে এটার রেজাল্টটা কি, অনেকে কিন্তু চিন্তা করতেছে। আবার যারা তনির ফ্যান ফ্যান আছে, বিশেষ করে আমি বলবো অন্ধভক্ত, ঠিক আছে, অন্ধের মতো অনুসরণ করে, তারাও কিন্তু মাঝে মধ্যে একটু হাস্যরসিকতা করে বলে যে আসলে আহ, যে আকাশ নিবিড় যে এই যে তনির পিছনে লেগেছে, বা তনির পিছনে এই যে লেগে আছে, ঠিক আছে, এটার আসলে ফিডব্যাক কী, বা এটার আসলে রেজাল্ট কী? এটার রেজাল্ট আজকে যে তনি যে আজকে যে পোস্ট করেছে, এটা এটার রেজাল্ট। কীভাবে একটু বিশ্লেষণ করে বলি। সেটা আমরা মোটামুটি সবাই জানি যে তনির বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রামে। আর তনি সেই সাবেক রাষ্ট্রপতি যিনি আছেন, পরপর দুইবার যিনি রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, উইদাউট উইদাউট কম্পিটিশনে, কারণ কম্পিটিশন করার মতো কেউ ছিল না, ঠিক আছে, সংসদ একটা, ওই সংসদের মধ্যে দল একটা, সরকার একটা, গভর্নমেন্ট একটা, বিপক্ষ দল একটা, সবই একটা। তো এই একটা হওয়াতে এই পার্লামেন্টে আসলে যেই রাষ্ট্রপতি দায়িত্বে ছিল, সেই আব্দুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন। তা এই তুহিন কি ছিল তখন, তুহিন আপনার রাষ্ট্রপতির ছেলে। তো এই তুহিনের কিন্তু রক্ষিতা হিসেবে কাজ রক্ষিতা ছিল এই আপনার সানরিজ ভাই তনি হিসেবে আমরা যাকে চিনি, বা রুবাই ফাতেমা তনি। এই তনি কিন্তু এই তুহিনের মানে রক্ষিতা হিসেবে কাজ করতো। আচ্ছা, মজার বিষয় আওয়ামী লীগের রক্ষিতা, আওয়ামী লীগের দোসর, যখন দেখলো যে 5ই আগস্ট পরবর্তী সময় থেকে আস্তে আস্তে এই যে আকাশ টিভির মতো সাংবাদিক, তারপরে মৌসুলতানার মতো সোশ্যাল অ্যাক্টিভিটিসরা যখন তাকে তার পিছনে উঠে পড়ে লেগেছে তার সত্যকে উদ্ঘাটন করার জন্য, যেই সত্যকে সে মুখোশের অন্তরালে চাপা দিয়ে রেখেছে, সেই সত্যকে উদ্ঘাটন করার জন্য যখন দেখলো যে না, মৌসুলতানার মতো লোক, তারপর আকাশ টিভির মতো লোক, এরপরে সর্বশেষ যেটা আমরা দেখলাম যে রুফায়েত রুফায়েত ফাতেমা তনি, এই তনির যে হাজব্যান্ড, ঠিক আছে, যাকে নিয়ে এত বছর সে তনি এলিগেশন দিয়ে গেল যে এই তনিকে নাকি সে দেখে না, তনি ভরণপোষণ দেয় না, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের বাজে কথা, বাজে মন্তব্য যাকে নিয়ে করে গিয়েছে, সেই লোকটা যখন নিজে গত 2 দিন আগে লাইভে চলে আসলো, এবং তনির যে আসলে কিছু অপ্রিয় সত্য যে ঘটনাগুলো ছিল, যে অপ্রিয় সত্য যে মুখোশের অন্তরালে ছিল, এগুলো যখন তুলে ধরলো, এখন কিন্তু তনি বুঝে গেছে যে তার বাঁচার পথ প্রায় বন্ধ। এবং এই যে এতগুলো মানুষ আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট, যে আপনাদের সাপোর্ট, সমর্থন, ভালোবাসা, এবং আকাশ টিভির যে মানে অদম্য প্রচেষ্টা, এটার ফলাফলই কিন্তু আজকে তনি দেখিয়ে দিয়েছে। সেটা কিভাবে, যে উনি আজকে তারেক রহমানের জন্মদিন হিসেবে সে তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ করে সে একটা পোস্ট করেছে শুভেচ্ছা জানিয়ে। আচ্ছা, আমার এখন একটা প্রশ্ন আমরা মোটামুটি গত
কয়েক বছর ধরে, মানে 1-2 বছরের উপরে হবে আমরা তনিকে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই ফলো করে যাচ্ছি। আপনারাই বলেন তো, এই যে গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা যে তনিকে দেখছি, সেই তনি কি কখনো সোশ্যাল মিডিয়াতে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কি একটা স্ট্যাটাস দিয়েছে? একটা সেলিব্রেশন বা উপলক্ষে কখনো হচ্ছে মানে শুভেচ্ছা জানিয়েছে? জানায়নি। আমি যদি বলি যে গত 24 সালে নভেম্বর মাসেও তো তারেক রহমানের জন্মদিন হয়েছে, তখনও কিন্তু এই যে আমরা এই রুবায়েত ফাতেমা তনি, এই রুবায়েত ফাতেমা তনির কিন্তু আমরা তখনও কোনো স্ট্যাটাস দেখিনি বিএনপির পক্ষে কিংবা জনাব তারেক রহমানের পক্ষে। কিন্তু আজকে দেখলাম এই রুবায়েত ফাতেমা তনি উনি কিন্তু ঠিকই হচ্ছে আজকে তারেক রহমানকে নিয়ে খুব সুন্দর একটা জন্মদিন উপলক্ষে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে কি বিষয়টা এরকম হচ্ছে না যে এই যে তনি, আমি যদি হচ্ছে সুলতান আপুর ভাষায় বলি তাহলে হচ্ছে পাঙ্গাস মাছমুখী। তো এই পাঙ্গাস মাছমুখী তনি, আপনারা চিন্তা করেন যে উনি আসলে কতটা ভয় পেয়েছে এবং কতটা আসলে মানে আতঙ্কিত, এবং বলে না যে যে আসলে অপরাধী তার মনে সবসময় হচ্ছে আতঙ্কগ্রস্ত এবং ভয় কাজ করবেই। তো সেই ভয়ের জায়গা থেকে কিন্তু এখন তনি হচ্ছে ভোল্ট পাল্টিয়ে, মুখোশ পাল্টিয়ে অলরেডি হচ্ছে সে কিন্তু একটা ছত্রছায়া নেওয়ার চেষ্টা করছে। সেটা কিভাবে? যে এত বছর হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তো সেই কারণে হচ্ছে কিশোরগঞ্জের মেয়ে রাষ্ট্রপতি এলাকার মেয়ে, আর তাছাড়া রাষ্ট্রপতির ছেলের সাথে তার একটা অবৈধ সম্পর্ক আগে থেকেই ছিল। সেই জায়গাটা সুযোগ নিয়ে কিন্তু সে আওয়ামী লীগের দোসর হিসেবে এতদিন মানে তার ক্ষমতা জাহির করেছে। আর এখন হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নেই, সেই কিশোরগঞ্জের প্রভাব নেই, যার কারণে এখন এই যে রুবায়েত ফাতেমা তনি, সে কিন্তু এখন বিএনপির কাছ থেকে হচ্ছে একটা সাপোর্ট নেওয়ার জন্য, একটা নিরাপত্তা নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে। কেন করছে? কারণ সে মোটামুটি বুঝে গিয়েছে যে সামনে ইলেকশন, যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি, তো সেই বিএনপি ক্ষমতায় চলে আসলে এখন সে যদি কোনোভাবে বিএনপির সাথে যদি একটু লিঙ্ক করতে পারে আর বিএনপির কাছ থেকে যদি সে একটু সমর্থন নিতে পারে, তাহলে তনি হচ্ছে সেফ। তো আসলে মূল কথা হচ্ছে যে এরা হচ্ছে একটা, ওই যে আমি যদি ওবায়দুল কাদেরের কথায় ভাষায় বলি তাহলে এরা হচ্ছে একটা কাউয়া। কিভাবে কাউয়া? এরা হচ্ছে যখন যেই দল, সেই দলের সমর্থনে তারা সবসময় গুণগান গেয়ে যায়। ঠিক আছে, যেখানে মধু আছে সেখানেই তারা হাজির হয়। ঠিক আছে, তনিকে কিন্তু অনেক ধরনের বিশেষণ দেওয়া যায়। আপনি তাকে হচ্ছে কাউয়া বলতে পারেন, ঠিক আছে, আপনি তাকে হচ্ছে মৌমাছিও বলতে পারেন, যেখানে মধু সেখানেই ছুটে যায়। আপনি তাকে হচ্ছে মাছিও বলতে পারেন, যেখানে ময়লা সেখানেই সে ছুটে যায়। আপনি তাকে পাঙ্গাস মাছমুখী, যেটা আমার সুলতান আপু সবসময় বলে, এটাও বলতে পারেন। তো যাই হোক, আমি আসলে ওই বিশেষণগুলো বলতে চাচ্ছি না, আমি মূলত বলতে চাচ্ছি যে আকাশ টিভির সফলতাটা কোথায়। আকাশ টিভির সফলতা হচ্ছে এইটা, যেই রুবায়েত ফাতেমা তনি দম্ভ নিয়ে, ঠিক আছে, বড় গলায় সবসময় মানুষকে ছোট করে কথা বলে গিয়েছে, যেই রুবায়েত ফাতেমা তনি প্রতিনিয়ত মানুষকে ছোট করে কথা বলে, অপমান অপদস্থতা করে, এবং আকাশ টিভির সে একজন পেশাদারী একজন সাংবাদিক, তাকে হলুদ সাংবাদিক বলে তাকে অপদস্থতা করা, এবং তাকে বলা, এটাও বলা যে তাকে হচ্ছে বাড়ির কাজের ছেলে রাখবে, চাকর রাখবে। তো এই অহংকার এখন কোথায় চলে গেল? এই অহংকারই কিন্তু এখন এই যে আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে। কিভাবে? এই যে এখন সে হচ্ছে বিএনপিকে নিয়ে পোস্ট করা শুরু করতেছে, কারণ তার কিশোরগঞ্জের বেল্ট তো নাই। আমরা কিন্তু ভালো করে জানি যে কিশোরগঞ্জে কে কে এই রুবায়েত ফাতেমা তনির পিছনে শক্তি হিসেবে কাজ করতো। ডিবি হারুনের কথা বলতে পারি, ডিবি হারুন কিশোরগঞ্জের ছেলে, ডিবি হারুনের সাথে হচ্ছে এই তনির ওতপ্রোত সম্পর্ক ছিল, অনেকভাবে তাকে সাপোর্ট করতো। এই যে কথায় কথায় যে তখন তনি কিছু হইলে এরে ধরো ওরে ধরো, এই করো সেই করো, মানে এই যে দাম্ভিকতা, ক্ষমতা এই ক্ষমতার দাম্ভিকতা কোত্থেকে আসে? এই যে তার সাপোর্টে ছিল এই যে এরা কারা, এই যে ডিবি হারুন, এরপরে এডিসি নাজমুল, উনি কিশোরগঞ্জের ছিল। এই এডিসি নাজমুলের সাথেও হচ্ছে একটা এলিগেশন পেয়েছি যে এডিসি নাজমুলের সাথে হচ্ছে তন্নির অবৈধ সম্পর্ক ছিল। এটাও আমরা খুব দ্রুত আপনাদের কাছে হাজির করব প্রমাণ সহকারে। কারণ আকাশ নিবিড় বা আমরা যে একটা টিম হিসেবে কাজ করছি, আমরা কিন্তু কোনোভাবে প্রমাণ ছাড়া আপনাদেরকে কোনো কিছু বলি না, এবং যেটা আমরা আপনাদেরকে বলি সেটা কিন্তু অলরেডি প্রমাণ আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। যেমন গতকালকে আমি ইনভেস্টিগেট করতে করতে সর্বশেষ গতকালকে একটা তথ্য পেয়েছিলাম। আমার কাছে একটা তথ্য ছিল যে এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের বাল্যবেলার বন্ধু হচ্ছে সবুজ।
সবুজ হচ্ছে তুহিনের স্কুল ফ্রেন্ড, এবং পরবর্তীতে তুহিনের যত ধরনের অপকর্ম এবং যা যা আছে এর সব কিছু কিন্তু এই সবুজের মাধ্যমেই করা হতো। এবং তুহিন হচ্ছে তনির সাথে তখন সরাসরি ফোনে যোগাযোগ করতে না পারলেও সবুজের মাধ্যমে যোগাযোগ করতো, এবং কোনো ধরনের টাকা পয়সা লেনদেন বা কোনো ধরনের টাকা পয়সা পাঠানো বা কোনো কিছু, এই সব কিছুই কিন্তু সবুজের মাধ্যমে করতো। তা আমরা কিন্তু মূলত সবুজকে খুঁজছিলাম। এখন খুঁজতে গিয়ে গতকালকে আমি আসলে যে নিউজটা জেনেছি সেটা শোনার পর আমি নিজেই শকিং। সেটা হচ্ছে কি, যে সবুজ মারা গিয়েছে আকস্মিকভাবে 2018 সালে। তো এই মৃত্যুর কোনো ঠিক তেমন কোনো কারণ নেই, মানে যে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কিছু না, আকস্মিকভাবে মারা গিয়েছে। এখন আমরা একটা বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে 18 সনে সবুজ মারা গিয়েছে, তার মানে সর্বশেষ রাজসাক্ষী হচ্ছে সবুজ। সবুজ মারা গিয়েছে 18 সনে, আর 2019 সনে হচ্ছে এই রুবায়েত ফাতেমা তনি, সে সাদাত রহমানকে এক ধরনের ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাদাত রহমানকে যে আসলে বিয়ে করেছে, আমরা কিন্তু অলরেডি আকাশ নিবিড় ভাই কিন্তু আপনাদের মাঝে একটা প্রমাণ তুলে ধরেছে। সেটা হচ্ছে তনির কাবিননামা রেজিস্টার্ড কপি, আর তার সাথে হচ্ছে যে তনির যে ছেলে আছে সানভি, এই তনির যে ছেলে আছে সাদা, আমি সরি ওর নামটা ভুলে গিয়েছি, যাই হোক, তো তনির যে ছেলে আছে সেই ছেলের বার্থ সার্টিফিকেট আর হচ্ছে তনির সাথে সাদাত রহমানের ম্যারেজ সার্টিফিকেট, দুইটাকে কিন্তু আপনাদের সামনে অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে আকাশ টিভির ভাই। এখন এইখানে একটা জিনিস দেখেন, মানে একটা অবাক করার বিষয় না, যে পৃথিবীতে মানে সবচেয়ে দ্রুততম ডাউনলোড স্পিড হচ্ছে এই রুবায়েত ফাতেমা তনির। সে বিয়ের 20 দিনের মধ্যেই হচ্ছে সে একটা শিশুকে এই দুনিয়াতে ডাউনলোড করে ফেলছে, ঠিক আছে? এবং সেটা কিভাবে আমরা নিজেরাও জানি না, এই রহস্যের উত্তর আপনারাই দিবেন, ঠিক আছে? এটা কিভাবে কিভাবে সম্ভব, কারণ আমরা সবাই জানি যে একটা বিয়ের পরে একটা বাচ্চা হতে মিনিমাম 7 থেকে 8 মাস সময় লাগে, সেখানে আসলে 20 দিনের মধ্যে এটা কীভাবে সম্ভব? আমার কাছে মনে হচ্ছে যে আসলে হয়তো মিস রুবায়েত ফাতেমা তনি, ওনার কাছে আসলে খুবই উন্নত আধুনিক প্রযুক্তি আছে, যেটার মাধ্যমে আসলে 20 দিনের মধ্যে একটা সন্তান আসলে প্রসব করা যায়, যে ডাউনলোড দেওয়া যায়। এখন বিষয় হচ্ছে যে আমার মূল কথা হচ্ছে যে আজকে যে তনি যে পোস্টটা করেছে, যে তারেক রহমানকে হচ্ছে জন্মদিন উপলক্ষে উইশ করে, এখন আমার কথা হচ্ছে যে আপনি তো গত বছরেও তারেক রহমানের জন্মদিন ছিল, 2024 সালেও নভেম্বরে তারেক রহমানের জন্মদিন ছিল, আপনি তো তখনও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেননি। 2023 সালেও তারেক রহমানের জন্মদিন ছিল, তখন আপনি তাকে উইশ করেননি। 2022 সালেও তারেক রহমানের জন্মদিন ছিল, তখন আপনি তাকে উইশ করেননি। আপনি কেন এখন 2025 সালে এসে আপনার তারেক রহমানকে হচ্ছে আপনার উইশ করতে হলো? এর কারণ একটাই, এর কারণ একটাই, আর এর কারণ হচ্ছে যে আকাশ টিভির মতো একজন সত্যবাদী সাংবাদিক, আলোচিত সাংবাদিক, যাকে আপনি হেয় করেছেন, এবং সর্বশেষ সে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনার সব অপকর্মের মুখোশ একটা 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 করে সবার কাছে তুলে ধরছে। এবং আপনি যখন বুঝে গিয়েছেন যে আপনার আসলে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো গতি নেই, তখনই কিন্তু আপনি একটা রাজনৈতিক ছত্রছায়া নেওয়ার জন্য আপনি কিন্তু এই যে আজকে যে পোস্টটা করেছেন, এটা বাংলাদেশের সবাই অলরেডি বুঝে গিয়েছে। এবং আমাদের কাছে অলরেডি একটা তথ্য এসেছে যে আপনার কিশোরগঞ্জে আপনি 2 জন এমপিকে আগামী ইলেকশন করার জন্য যে খরচ, সেটা আপনি বহন করবেন, এবং তাদের সাথে আপনার চুক্তিও হয়েছে যে আপনি তাদের খরচ বহন করবেন, বিনিময়ে আপনার সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আপনার যে কালো টাকাকে সাদা করা থেকে শুরু করে যা ধরনের সাপোর্ট লাগে, পলিটিক্যালি সাপোর্ট বলেন, সেটা আপনাকে দিবে। এই চুক্তি কিন্তু আপনাদের মধ্যে হয়েছে, সেটা আমরা অলরেডি জেনে গিয়েছি। এবং আপনারা একটু লক্ষ্য রাখবেন, খুব দ্রুতই আপনি এই টাকাটা তাদের কাছে আপনি ট্রান্সফার করে দেবেন, সেই তথ্য আমাদের কাছে আছে। আমি কিন্তু গত পরশুদিন মৌসুলতান আপু এবং আকাশ টিভির ভাই এবং তার আম্মার লাইভে গিয়ে এমনিতেই বলি নাই যে আমরা আগামী বিজয় দিবসে 2টা বিজয় উদযাপন করবো একসাথে, আমরা কিন্তু এটা এমনিতেই বলি নাই, কারণ আমাদের কাছে তথ্য আছে এবং আমরা জানি যে আপনাকে এই ডিসেম্বরের আগেই আপনাকে স্বাধীন করে ফেলবো, এটা সমস্যা নাই। কিভাবে স্বাধীন করব? এই যে আপনার যে এক ধরনের মুখোশ, এই মুখোশকে জাতির সামনে আমরা তুলে ধরবো। এবং আপনি আপনি এই যে তনি, আপনি যে তনি, এই তনি যে আপনার যে অহংকার, ঠিক আছে, এবং এই অহংকারের পিছনে আপনার এগ্রেসিভ যে মুভমেন্ট, এটার পিছনে যে আসলে কত বড় বড় রহস্য লুকিয়ে আছে, সেটাই আমরা জাতির কাছে তুলে ধরবো। আপনার দুর্নীতি থেকে শুরু করে সাদাত রহমান কিভাবে মারা গেল, সাদাত রহমানের মৃত্যুর রহস্যটাও কিন্তু আমরা উদ্ধার করে ছাড়বো।
ঠিক আছে, কারণ আমরা কিন্তু সবই দেখেছি। আমরা কিন্তু আপনার মায়া কান্না সিম্প্যাথির অভিনয় দেখেছি, যে আমি একদম সিঙ্গেল মাদার, আমার কেউ নাই, ঠিক আছে, আমি এক অসহায়, এই যে অসহায় অসহায় নাটক, এটা আমরা দেখেছি। ঠিক আছে, এই অসহায় অসহায় নাটক, আমার কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, এই অসহায় অসহায় নাটক একজন 16 বছর করে এই দিল্লি গিয়ে বসে আছে। আপনিও বাংলাদেশে থাকতে পারবেন না, আপনাকেও এরকম পালিয়ে যেতে হবে, কারণ আপনি যে নাটক করেছেন সেই নাটকের অলরেডি কিন্তু মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। এবং এই মুখোশ উন্মোচন হয়ে যাওয়ার ভয়েই কিন্তু আজকে আপনি রাজনৈতিক ছত্রছায়া শেল্টার নেওয়ার জন্য যে আপনি তারেক রহমানকে নিয়ে পোস্ট করেছেন, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, মানে এই লোক, উনি তো আসলে কখনো পলিটিক্যালি কোনো পোস্টই করে না, তো সেই লোক আজকে হুট করে তার পেজে গিয়ে হচ্ছে তারেক রহমানকে নিয়ে সে হচ্ছে একদম উইশ করতেছে। তা আমি বলতে চাই আপা, 16 বছর তারেক রহমান লন্ডনে আছে নির্বাসিত হয়ে, দেশে আসতে পারে না, ঠিক আছে, দেশে আসতেই পারে না। কই 16 বছরে তো তারেক রহমানের এই যে জুলুম, এই যে মজলুম একজন তারেক রহমান, এই মজলুমকে নিয়ে তো আপনি 16 বছরে একটা কথাও বলেন নাই। আপনি তো এই 16 বছরে তো 16টা জন্মদিনও তো গেছে, 16 বছরে তারেক রহমানের তো 16টা জন্মদিন গিয়েছে, কই একটা জন্মদিনেও তো আপনি উইশ করেন নাই। আপনি এসে এখন হুট করে শুরু করছেন তারেক রহমান জিন্দাবাদ। আপনি কি মনে করেন যে এই তারেক রহমানের সাইনবোর্ড ব্যবহার করে আপনি এখন বিএনপি, আপনি এখন আওয়ামী লীগের ভোট পাল্টিয়ে বিএনপি হয়ে বিএনপিকে দিয়ে আপনি আসলে কি বলো এটা, আপনার যে অবৈধ বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি, ঠিক আছে, এবং আপনার যে সর্বশেষ কুকীর্তি দুর্নীতি থেকে শুরু করে আপনার যে গুম খুনের যে কাহিনীগুলো, এগুলো আপনি ধামা চাপা দিতে পারবেন? এটা কোনোভাবেই সম্ভব না। ওই দিন ভুলে যান যেই দিন তুহিনের সাথে আপনি সুখের সংসার করেছেন, সেই দিন ভুলে যান। এখন নতুন দিন, নতুন দিগন্ত উঠেছে, সুতরাং নতুন দিন। আর এই দিনে স্বচ্ছতাই মানুষের কাছে একান্ত কাম্য। আপনার মতো এসব গোঝামিল এগুলো একান্ত কাম্য না। আমরা তো এখন আপনার বুঝতে পারি না, আপনার আপনার কিছু বিশ্লেষণ তো আমি নিজে চিন্তা করতে পারি না যে আসলে এটা ঘটনাটা কি। আপনি সাদাত রহমানকে বিয়ে বিয়ে করলেন হচ্ছে টাকার জন্য, ঠিক আছে, সাদাত রহমানের অঢেল টাকা, তারপরেও আপনি জায়গায় জায়গায় শোরুম খুলতেছেন আর এসে মায়া কান্না করতেছেন, আহারে আমার শোরুম চলতেছে না, আমাকে আমার কর্মচারীরা আমাকে খেয়ে ফেলতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, আমাকে পথে বসাইতেছে। এই যে নাটক, এই নাটকগুলো কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে। এই নাটক দিয়ে আর কোনো কাজ হবে না। আপনি মায়া কান্না করেছেন, আপনি সাদাত রহমানকে কোলে বসায়া তার সামনে বসে আপনি বলতেছেন আমি যে আল্লাহর পৃথিবীতে যতদিন বেঁচে আছি সাদাত রহমানের ওয়াইফ হিসেবে বেঁচে থাকতে চাই। এই নাটক, এটা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে। সুতরাং বাংলাদেশে এত নাটক করে কাজ হয় না। নাটক দিয়ে বাংলাদেশ চলবে না, আবেগ দিয়ে বাংলাদেশ চলে না, বিবেক বুদ্ধি দিয়ে বাংলাদেশ চলে। আপনি কথায় কথায় এসে যাকে তাকে আপনি চাকর বানাচ্ছেন, যাকে তাকে আপনি গালিগালাজ করছেন, যাকে তাকে আপনি ইয়ে করতেছেন। এখন আবার নতুন করে কাজ হচ্ছে, আপনি আপনি হচ্ছে বলে যাচ্ছেন আপনার নতুন করে এখন কাজ শুরু হয়েছে। কী কাজ শুরু হয়েছে আপনার? আপনি মামলা করবেন, ঠিক আছে, মামলা করবেন কেন? ওই যে আপনি একজন মেয়ে, আর বাংলাদেশের আইন মেয়েদেরকে আসলে সম্মান করতে গিয়ে এতটা সুযোগ সুবিধা দিয়েছে, যেটার হচ্ছে আপনারা অপব্যবহার করা শুরু করছেন। মামলা করবেন, তা মামলা করেন। আপনি আপনার মতো কত, আপনি কত জঘন্য মহিলা হইলে, মানে আমি আসলে বলার ভাষা নাই, আপনি কতটা জঘন্য একটা মহিলা হইলে আপনি একজন পিতা, শোয়েব ভাই, তার সন্তানের, আপনার আপনার সন্তানের পিতা, আপনার তো আসলে শিক্ষা, পারিবারিক শিক্ষা বা নৈতিক শিক্ষা বা নৈতিক মূল্যবোধ কোনোটাই আপনার মধ্যে নাই। কেন নাই? কারণ আপনি তো ওই মানুষটার সাথে সংসার করছেন, করছেন না? ওই মানুষটার একটা ঔরসজাত সন্তান তা আপনি আপনার গর্ভে ধারণ করছেন। এই মানুষটাই তো আপনাকে সর্বপ্রথম এই পৃথিবীতে মা হওয়ার গৌরব, এই পৃথিবীতে মা হওয়ার সম্মান আপনাকে দান করেছে। ওই মানুষটাকে নিয়ে যখন আপনি বললেন যে সে তার নিজের মেয়েকে, ঔরসজাত সন্তানকে ব্যাড টাচ করে, সেক্সুয়ালি অ্যাবিউজড করে, আপনার কি একবারও মুখে বাঁধে নাই? আপনার কি একবারও বিবেকে কাজ করে নাই? বিবেক কাজ করবে কীভাবে? কারণ আপনার তো বিবেক ভূত হয়ে গেছে। আমি একটা ছোট্ট একটা হাদিস বলি, ঠিক আছে, হাদিসের মধ্যে আছে কেউ যখন একবার পাপ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন সে তওবা করে সেই দাগটা মুছে যায়। কিন্তু সে যদি তওবা না করে, যদি আবার কোনো অপরাধ করে, আরেকটা পাপ করে, তাহলে আবার আরেকটা দাগ পড়ে। এরকম পড়তে 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 পড়তে, আর যদি তওবা না করে, আর যদি র্যান্ডমলি পাপ করতে থাকে, তা একটা সময় তার অন্তরটা কালো হয়ে যায়। এবং আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে গেছে তাদেরকে মোহর মেরে দেয়। মোহর বুঝছেন? তখন আর অপরাধ করলেও অপরাধ মনে হয় না, তখন পাপ করলেও কিন্তু আপনার অন্তর কাঁপে না। আপনার অবস্থা হয়ে গেছে তাই। আপনি এত পরিমাণে পাপ করে ফেলছেন, এত পরিমাণে অন্যায় করে ফেলছেন যে এখন আপনার কাছে অন্যায় অন্যায় মনে হয় না। আপনি যা তা মুখ দিয়ে বলতে পারেন,
ঠিক আছে? অথচ মুখের একটা আমাদের কথা আছে যে বলে মুখেই জয় মুখেই ক্ষয়। এবং এটার একটা সর্বশেষ বাস্তব উদাহরণ হচ্ছে, জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের যে এই আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, মানে আপনার খুব আস্থাভাজন, আপনার খুব প্রিয় মানুষ, সেই প্রধানমন্ত্রী কিন্তু এই যে আজকে যে ক্ষয়, এই যে পরাজয়টা, এটার পিছনে কিন্তু একটা মাত্র কারণ, তার একটা কথা, তার মুখের লাগাম। সে তার মুখকে লাগাম দিতে পারে নাই। ঠিক তেমনভাবেই কিন্তু আমি বলতে চাই যে আপনার এই যে অধপতন যে শুরু হয়েছে, এটা কিন্তু আপনার মুখের লাগাম না দেওয়ার কারণে। ঠিক আছে, আপনি এই যে চামড়ার মুখ, ট্যাক্স লাগে না, ভ্যাট লাগে না, কিচ্ছু লাগে না, এই জন্য আপনি যারে তারে চাকর বানাইতেছেন, যারে তারে যা ইচ্ছে তাই বলতেছেন, যা ইচ্ছে তাই করতেছেন। সর্বশেষ আপনি শোয়েব ভাইয়ের মতো একজন নিরীহ মানুষকে, এই লোকটা তো হচ্ছে, মানে আমি তো তার বিষয়ে আরও স্টাডি করলাম, এবং গত 2 দিন তার লাইভ দেখে বাংলাদেশের মানুষও বুঝে গেছে আমরা ভাই আপনার মতো এত পাগল না, এত বোকা না, ঠিক আছে, এত অশিক্ষিত না, আমরা বুঝি। একটা মানুষের কথাবার্তা, একটা মানুষের সার্টিফিকেট কিন্তু তার হচ্ছে মানে শিক্ষিত যোগ্যতা প্রমাণ করে না। যোগ্যতা, শিক্ষিতের যোগ্যতা, শিক্ষার যোগ্যতা প্রমাণ করে হচ্ছে তার নৈতিকতা, তার আচার ব্যবহার, তার দর্শন, এটা হচ্ছে তার তার শিক্ষার পরিচয় বহন করে। এই একটা সার্টিফিকেট নিলাম, ঠিক আছে, আমি ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেট নিলাম, আর চটর চটর পটর পটর হচ্ছে ফেসবুকে এসে ইংলিশ বললাম, এতে কিন্তু শিক্ষিত প্রমাণ হয় না। শিক্ষিত প্রমাণ করতে হয় তার শিক্ষায়, শিক্ষিত প্রমাণ হয় তার ব্যবহারে, শিক্ষিত প্রমাণ হয় তার আচার আচরণ, চালচলনে, সব কিছুতে শিক্ষিত প্রমাণ। আপনি, আমরা গত 2 দিন হচ্ছে শোয়েব ভাইয়ের লাইভ দেখলাম, লাইভের মধ্যে আমি যেভাবে দেখলাম এই লোকটা কতটা আপনাকে রেসপেক্ট রেখে, দেখেন আপনি তার সাথে এত বড় একটা অন্যায় করছেন, এত বড় প্রতারণা করছেন, জালিয়াতি করছেন। সর্বশেষ গতকালকেও দেখলাম যে আপনি তাকে যখন বলছেন, তাকে নিয়ে যে একটা বাজে মন্তব্য করছেন যে সে তার মেয়েকে নাকি চাইল্ড অ্যাবিউজড করছে, তারপরেও কিন্তু এই শোয়েব ভাই আপনাকে একটা বাজে মন্তব্য করে কথা কিন্তু বলে নাই। আপনার প্রতি যথাযথ সম্মান রেখে, সম্মানের সাথে, কারণ তার মধ্যে এতটুকু নৈতিক মূল্যবোধ আছে যে না, আপনাকে সে যদি গালি দেয়, আলটিমেটলি কিন্তু শোয়েব ভাইয়ের সন্তানের মাকে গালি দেওয়া হয়, কারণ শোয়েব ভাই বাবা কিন্তু এভাবেই হয় নাই, বাবা হইছে আপনার মাধ্যমে। সুতরাং এই যে আপনি তাকে বাবা ডাক শুনাইতে পারছেন, সেই জায়গা থেকে আপনাকে সম্মান রেখে, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে মার্জিত ভাষায় কিন্তু শোয়েব ভাই কথা বলেছে। কিন্তু আপনার মুখের ভাষা দেখলে মনে হয় আপনারা যে আসলে ওই মৌসুলতান আপু যে বলে পাঙ্গাসমুখী, পাঙ্গাসমুখী যে বলে, এটা আসলে অনেক কম বলে ফেলে, কারণ আপনার মুখ আল্লাহ দিছে একটা, ঠিক আছে, মানে কী দিয়া যে বানাইছে, এটা যদি কোনোদিন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, তাহলে আল্লাহর কাছে যদি প্রশ্ন করার যদি সুযোগ থাকে, যদি প্রশ্ন করার সুযোগ থাকে, তাহলে আল্লাহর কাছে একবার আমার খুব ইচ্ছা একবার জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ, এই যে রুবায়ত ফাতেমা তনি, এই জিনিসটারে, এই যে আপনার এই যে বান্দাটারে যে বানাইছেন, এই বান্দার মুখটা আসলে কী দিয়ে বানাইছেন, কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন, যেই জায়গার মাটি দিয়ে বানাইছেন সেই জায়গার মাটিতে কি ইবলিশ শয়তান দ্বারা প্রস্রাব করছিল কিনা, এটা আমার আসলে খুব জানার ইচ্ছা। কারণ একটা মানুষের মুখ এত খারাপ হইতে পারে না। আপনি যে বললেন যে ব্যাক টাচ করে, আপনার মেয়েকে সেক্সুয়ালি চাইল্ড অ্যাবিউজড করে, মানে আপনার কি বিবেকে বা আপনার মনে বা আপনার মুখে কি একটা বারের জন্যও বাধে নাই যে আমি কাকে বলতেছি, যেই মানুষটা আমাকে এই পৃথিবীতে প্রথম আমাকে মা হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, এই লোকটাই তো, এই লোকটা আপনাকে মা ডাক শোনার সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, মায়ের মর্যাদা আল্লাহ তাআলা কত উপরে দিয়েছে, কত উপরে দিয়েছে, যে মানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত মায়ের পদতলে আল্লাহ রেখে দিছে, যে জান্নাত মায়ের পায়ের নিচে। স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত মায়ের পায়ের নিচে। সেইখানে আপনি যখন এই মায়ের মর্যাদা যে পেলেন, যার মাধ্যমে, এই শোয়েব ভাইয়ের মাধ্যমে, এই লোকটাকে নিয়ে আপনি এত বাজে মন্তব্য করলেন। আপনি কি জানেন প্রত্যেকটা পুরুষের আবেগ কী? আপনি বুঝেন? আপনার বুঝার ক্ষমতা আছে? নাই। একটা পুরুষ তার, আপনি দেখবেন যে ছেলেরা সবসময় মায়ের ভক্ত হয়, মেয়েরা বাবার ভক্ত হয়, ছেলেরা সবসময় মায়ের রাজকুমার হয়, মেয়েরা বাবার রাজকন্যা হয়, ছেলেরা সবসময় মায়ের আদরের দুলাল হয়, মেয়েরা সবসময় বাবার আদরের দুলালি হয়। সেই বাবাকে, আপনি জানেন যে প্রত্যেকটা বাবা তার মেয়েকে কিন্তু কখনো মেয়ে মনে করে না, প্রত্যেকটা বাবা তার মেয়েকে কখনো রাজকন্যাও মনে করে না, প্রত্যেকটা বাবা তার মেয়েকে মনে করে যে এটা আমার মা। একটা পুরুষের জন্মের পর তার অভিভাবক থাকে তার মা, আর যখন সেই মা চলে যায় তখন সবসময় পুরুষটা মনে করে যে আমার মায়ের আশীর্বাদ নিয়েই হয়তো বাকি জীবন আমার মা হিসেবে আমার মেয়ে আমার পৃথিবীতে এসেছে।
সেই মেয়েটাকে নিয়ে আপনি এত বাজে কথা বললেন, মানে আমার আসলে মানে কী বলবো, মানে বলার কোনো ভাষা নাই। মানে এত খারাপ কথা আপনি বলতে পারেন যে একটা তার মেয়েকে নিয়ে সে হচ্ছে চাইল্ড অ্যাবিউজ করে। তাহলে এখন আমি আপনাকে বলতে চাই যে যেহেতু আপনি জানেন যে এত আগেই হচ্ছে চাইল্ড অ্যাবিউজ করেছে, আপনার মেয়েকে ব্যাক টাচ করেছে, চাইল্ড অ্যাবিউজ করেছে, তাহলে আপনি এতদিন চুপ করে বসে থাকলেন কেন? আপনি কেন আইনি অ্যাকশন গেলেন না, বা আপনি কেন আইনি লড়াই করলেন না, বা আপনি কেন আপনার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের পিছনে অন্যায়ের প্রতিবাদ করলেন না? অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, দুজনই কিন্তু সমান অপরাধী। তাহলে বলতে হয় আসলেই আপনার কাছে আপনার মেয়ে কোনোভাবেই নিরাপদ না, কারণ আপনি নিরাপত্তা দিতে পারেন না। যেখানে আপনি বলতেছেন যে আপনার মেয়েকে আপনার আপনার স্বামী, সাবেক স্বামী, তার বাবা তাকে ব্যাড টাচ করতো, তাকে হচ্ছে শ্লীলতাহানি করতো, তাহলে আপনি এটা দেখার পরও যখন এতদিন চুপ ছিলেন, তাহলে আপনি যে রাসেলের কাছে পাঠাচ্ছেন, রাসেল চোরার কাছে, যার নামে এলিগেশন আছে যে এই রাসেল হচ্ছে নারী কেলেঙ্কারির সাথে সংযুক্ত এবং হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে সে সংযুক্ত, এবং এটা আদালত দ্বারা প্রমাণিত, সেই রাসেল চোরার কাছে যে আপনার মেয়েকে পাঠাচ্ছেন, তাহলে আপনি তো আপনার মেয়ের নিরাপত্তাই দিতে পারেন না। আপনি তো ব্যর্থ। আপনি তো আপনার মেয়ের নিরাপত্তা সেই রাসেল চোরের কাছে দিতে পারবেন না। আজকে রাসেল যদি আপনার মেয়েকে যদি কোনো কোনো ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ করে বা কোনো ধরনের যৌন হয়রানি করে, আপনি তো কিছুই প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনি তো এর আগে প্রতিবাদ করতে পারেন না। আপনার ভাষ্য অনুযায়ী আপনি পারেন নাই। শোয়েব ভাই যখন করছে আপনি তখন কেন শোয়েব ভাইয়ের বিরুদ্ধে আপনি অ্যাকশনে গেলেন না? তখন কেন আপনি শোয়েব ভাইকে নিয়ে বিচারের আওতায় আনলেন না? আপনি তখন কেন শোয়েব ভাইয়ের বিরুদ্ধে আপনি শোয়েব ভাইয়ের সেই অপরাধের শাস্তি দিলেন না? না দিয়ে এতদিন মেয়েটাকে রাখার পরে এখন যখন শোয়েব ভাই আসছে, এখন আপনি প্রকাশ করতেছেন যে শোয়েব ভাই হচ্ছে আপনার মেয়েকে ব্যাড টাচ করতো, এতদিন পরে কেন বললেন? এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে, জাতি বুঝে, যাদের জ্ঞান আছে, বিবেক বোধ আছে, বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা সবাই কিন্তু বুঝে যে এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত। এবং আপনি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা বাবাকে যে আপনি এই কথাটা বলেছেন, আল্লাহর কসম করে বলতেছি, এই বাবার চোখের পানি কিন্তু দুনিয়ার কারো কাছে কিছু মনে না হলেও আল্লাহর আরশ কিন্তু কাঁপায় এই বাবার চোখের পানি। কারণ স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে মজলুম, একজন মজলুম, সে যদি হিন্দুও হয়, সে যদি বিধর্মীয় হয়, সে যদি কাফেরও হয়, সে যদি নাস্তিকও হয়, কিন্তু সে মজলুম, ওই মজলুমের দোয়া আল্লাহ কবুল করতে বাধ্য। এবং দুই দোয়ার মাঝখানে কখনো পর্দা থাকে না। একটা হচ্ছে মজলুমের দোয়া, আর একটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দোয়া এবং পিতামাতার প্রতি সন্তানের দোয়া। শোয়েব ভাই কিন্তু এই দুইটা, শোয়েব ভাই মজলুম, আর পাশাপাশি হচ্ছে শোয়েব ভাই একজন পিতা। এই যে এই পিতার মনে আঘাত দিয়ে তাকে অপমান অপদস্থ করে, হেয় প্রতিপন্ন করে তাকে যে আপনি অপমান করলেন জাতির সামনে, এই শোয়েবের চোখের পানি পারবেন এটার মূল্য দিতে? পারবেন এটার ওজন নিতে? এই শোয়েবের চোখের পানির ওজন আপনি নিতে পারবেন? আপনি পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা মানে এতগুলো কথা বলার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে আমি তো নিজেও পুরুষ মানুষ, একদিন আমিও বাবা হব। আসলে বাবার মর্যাদাটা যে কী, বাবার মধ্যে যে আসলে কী আছে, এটা আসলে যে বাবার না হবে সে বুঝতে পারবে না। কারণ একটা পুরুষ মানুষ কিন্তু কখনো নিজের জন্য বাঁচে না, আপনি জানেন কি না? একটা পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না। কারণ একটা পুরুষ হয়ে যখন কেউ জন্মায় তখন তাকে কিন্তু সবসময় বলেই দেওয়া হয় যে তোমার বলতে কিছু নাই, সব কিন্তু আরেকজনের জন্য। একটা পুরুষ কাজ করতেছে, পড়াশোনা করতেছে, বা যাই করতেছে, এটা দিন শেষে গোল থাকে আরেকজনের জন্য। কিন্তু সেখানে আপনি একজন পুরুষ মানুষকে নিয়ে যখন এই কথাটা বললেন, সত্যি কথা, আসলে আসলে নিজেকে নিয়ন্ত্রণ রাখার মতো অবস্থা আসলে থাকে না। তো যাই হোক, আমি মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে আপনার এই যে দেখলাম আপনি এখন পা চাটাচাটি শুরু করে দিয়েছেন অলরেডি। এতদিন আওয়ামী লীগের পা চাটছেন, এখন বিএনপির পা চাটতেছেন। চাটাচাটি দিয়ে কোনো কাজ হবে না, কারণ আপনার পতন অনিবার্য, এটা হয়ে গিয়েছে। আপনার পতন অনিবার্য, এটা হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার পতন যে অনিবার্য, এটা এটা একদম লিখিত হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, আর আল্লাহ যদি আপনাকে চায়, আপনার যে অপরাধ অন্যায়, আপনার যে মানুষের উপরে জুলুম নির্যাতন, এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ যদি লিখে রাখে যে আপনার পতন হবে, আপনি তারেক রহমান কেন, আপনি যদি হচ্ছে ওই উত্তর কোরিয়ার কিম জং উন কেউ যদি নিয়ে আসেন, পারবেন না, বাঁচতে পারবেন না, রেহাই পাবেন না। আহ অনেকেই কমেন্টস করছে, আসলে আমি সত্যি কথা বলতে কি কমেন্টস পড়ার জন্য মানে ওইভাবে আসিনি।
আমার কাছে মনে হলো, কারণ আমিও ওই দিন হঠাৎ করে আকাশ ভাই আমাকে বলতেছে যে, আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতেছে যে কায়েস তুমি তো অনেকদিন ধরে কাজ করতেছো না, তাহলে আসো একটা কাজ করি, কি বলতেছে যে এই বিষয়। তখন আমার কাছেও মনে হয়েছে যে না আসলে এই যে একটা অন্যায়, এটার আসলে একটা শেষ হওয়া উচিত। তো যার কারণে আমিও এই আকাশ ভাইয়ের সাথে এই কাজে নামলাম সত্য উদ্ঘাটনের জন্য। এবং আসলে নামার পরে আমি আসলে যা দেখতেছি এক একটা শক, মানে আমি এক একটা শকিং নিউজ, মানে এটা বলার কোনো উপায় নাই। ঠিক আছে। আহ, এখানে বিষয় হচ্ছে অনেকেই কমেন্টস করছে, আচ্ছা আমি একটু কমেন্টসগুলো নিয়ে নেই। ঠিক আছে, আকাশ ভাই লিখছে কি একটা অবস্থা আছে, যাই হোক। হ্যাঁ, লিনা আলী লিখেছে, ভাই আকাশ ভাইয়ের একটা পোস্টে দেখলাম তনি লন্ডনে রাতে পালায় গেছে, বাট তনি তো এখন লাইভ করতেছে দেখলাম। লন্ডনে কখন পালাবে, এটা সময় হলে ঠিকই পালাবে। ঠিক আছে, এটা সময় খুব দ্রুত চলে আসতেছে। আচ্ছা, একজন লিখছে মুক্তা খানম, লিখেছে হচ্ছে ডনির পিছনে লেগে লাভ কি ভাই। আচ্ছা মুক্তা আপা, আপনাকে একটু বলি, এখানে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কোনো ব্যক্তি উদ্দেশ্য নিয়ে কিংবা কোনো ব্যক্তির স্বার্থে আসলে যে কারো পিছনে লাগা, বিষয়টা এরকম না। দেখেন, তনি আপনি জানেন কি না, তনি অলরেডি এদেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করছে। এবং 5ই আগস্টে তো হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ঠিক আছে, আব্দুল হামিদের ছেলে, ঠিক আছে, এরপরে হচ্ছে তুহিন, এরা সবাই কিন্তু পালিয়ে গিয়েছে। কিন্তু এদের যে কালো টাকাগুলো আছে, এগুলার আপনি কি জানেন যে এগুলোর দায়িত্ব কার কাছে? এগুলোর দায়িত্ব হচ্ছে তনির কাছে। এবং আপনারা এটাও জানেন না যে তনি যে এতগুলা শোরুম ওপেন করে রাখছে, ঠিক আছে, যেই মানুষের নাকি ব্যবসায়ী চলে না, যেই মানুষ নাকি প্রতিবারই লস খাইতেছে, সেই মানুষ এতগুলা শোরুম উদ্বোধন করতেছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করা একটা প্রসেসিং, এটা বাংলাদেশে অনেকেই জানে। ঠিক আছে, তো এই জন্য তনির কাছে হাজার লক্ষ কোটি টাকা থাকলেও সেভ, এবং একমাত্র তনিই পারে হচ্ছে এই টাকাগুলো পাচার করতে, মানি লন্ডারিং। তা আমরা কিন্তু মূলত এই সত্যকে উদ্ঘাটন করার জন্যই কিন্তু লেগেছি। এটা ব্যক্তি তনির সাথে আমাদের কোনো আক্রোশ নাই। এটা হচ্ছে আমাদের আহ, সামাজিক নৈতিকতার জায়গা থেকে কিন্তু আমরা হচ্ছে তার সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছি। আচ্ছা, আকাশ নিবিড় লিখেছে হচ্ছে, আকাশ নিবিড় লিখেছে, কি লিখেছে যে সাদাত রহমানকে মেরে ফেলেছে। হ্যাঁ, এটা সাদাত রহমানকে মেরে ফেলেছে তনি। হ্যাঁ, এটা আমরা খুব তাড়াতাড়ি এটা আমরা উদ্ঘাটন করব এবং আমরা প্রমাণ সহ বলবো। এখন আমরা আসলে বলতে পারি না অনেক বাধ্যবাধকতার কারণে। ঠিক আছে, তবে আমরা মোটামুটি সন্দেহ এবং ধারণা করছি, এবং আমাদের কাছে অনেক প্রমাণ আছে, যেটা আমরা প্রকাশ করার পরেই আমরা বলতে পারবো যে না আসলেই সাদাত রহমানকে খুন করেছে, এবং কিভাবে খুন করেছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আচ্ছা ভাইয়া, এই মহিলা খুব বাড়ছে। একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আর যে দেখবেন যে যার ধ্বংস অনিবার্য, সে কিন্তু শেষ বেলায় অনেক ছটফট করতে থাকে। মানে আমরা যদি 5ই আগস্টের আগেও যদি দেখি যে শেখ হাসিনার অবস্থা, ক্ষমতায় থাকার জন্য অনেক ধরনের ছটফট করতেছে, লাগামহীন কথা, লাগামহীন আচরণ, অনেক কিছু করতেছে, কিন্তু পতন কিন্তু ঠিকই ঘুরতে গেছে। এটাই বুঝে নিতে হবে যে কারো পতন দেখবেন যে বেশি লাফালাফি করতেছে, বুঝবেন যে তার পতন ঘনায় আসছে, এই জন্য সে বেশি লাফালাফি করতেছে। আচ্ছা, আকাশ নিবিড় জার্নালিস্ট লিখেছে হচ্ছে, আকাশ নিবিড় ভাই লিখছে হচ্ছে শোয়েব বিএনপি করার আগে থেকে। হ্যাঁ, শোয়েব ভাই বিএনপি করার আগে থেকে, এটা আমরা জানি। এবং সে তৃণমূলে বিএনপি করে, এবং সে আসলে নির্যাতিত একজন বিএনপি। সুতরাং ওই তনির মতো বিএনপি না যে ঠিক আছে এখন ঢেউ যেদিকে সেদিকে গিয়ে আমি নৌকা ধরলাম, ঢেউ যেদিকে বাতাস যেদিকে সেখানে আমি ছাতা ধরলাম, এরকম না। শোয়েব ভাই আসলে বিএনপি করে, সেটা তৃণমূল পর্যায়ে অনেক আগে থেকে, এবং তারা নির্যাতিত। আচ্ছা, আহ, নাদিয়া আক্তার লিখেছে, ও ওরে একটা শিক্ষা দিয়ে দেন, মানুষকে মানুষ মনে করে না। ঠিক আছে, এটা হচ্ছে আসলে কি বলবো, এটা একটা হচ্ছে পারিবারিক শিক্ষা থাকতে হয়। ঠিক আছে, কারণ একটা মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম শিক্ষা বা প্রথম শিক্ষাঙ্গন হচ্ছে তার ঘর, এবং প্রথম শিক্ষক হচ্ছে মা। আর আমরা যতটুকু জানি যে তনির মায়ের বিষয়ে আসলে এটা আসলে বলা উচিত না, বা আপনারা সবাই জানেন এটা ওপেন সিক্রেট, তবুও একটা কথা বলি যে হাদিসের মধ্যে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছে যে তোমরা যে আমরা যে মানে বিয়ে করার ক্ষেত্রে কিছু নিয়ম বলেছে, যে তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে মেয়ের আগে মেয়ের মাকে দেখো, মেয়ের মাকে দেখো, মেয়ের মার আচরণ কেমন, মেয়ের মার চরিত্র কেমন, মেয়ের মা কেমন। ঠিক আছে, মেয়ের মা যেমন হবে, ঠিক আছে, গাছ যেমন হবে ফল সেরকমই হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই মহিলাকে একটা শিক্ষা দেওয়া দরকার, মানুষকে মানুষ মনে করে না। এখন কেন মানুষ মনে করে না, এটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, এটা পারিবারিক শিক্ষার অভাব।
আচ্ছা, আশিক মাহমুদ লিখেছে কঠিন অবস্থা। ভাই আসলেই কঠিন অবস্থা। ঠিক আছে, দোয়া করেন আল্লাহ যাতে সব কিছু সহজ করে দেয়। ঠিক আছে। মুক্তা খানম লিখেছে আচ্ছা এই বিয়া পড়েছে। MICU লিখেছে সত্যি নাকি ভাইয়া? সত্যি নাকি মিথ্যা সেটা তো আপনারা অলরেডি জাতির সামনে এটা প্রকাশিত হয়ে গিয়েছে, আপনারা তো জানেনই যে আসলে কি হচ্ছে। আমরা যেটা যেটা বলেছি সেটা আমরা সবার কাছে আসলে উপস্থাপন করেছি। তনি বিয়ে করেছে হচ্ছে অক্টোবরের অক্টোবরের কত তারিখে, অক্টোবরের 27 তারিখে সে বিয়ে করেছে। আর নভেম্বরের 17 তারিখে হচ্ছে তার কোলজোড়ে একটা সন্তান চলে আসছে। এখন আমার প্রশ্ন, এই পৃথিবীতে কোন প্রযুক্তি আবিষ্কার হলো, কোন প্রযুক্তির আবিষ্কার হলো যেই প্রযুক্তির মাধ্যমে বিয়ের 20 দিনের মধ্যে একটা সন্তান প্রসব করা যায়, তাও আবার ওই কাবিননামার মধ্যে স্পষ্ট লেখা আছে যে কি মেয়ে কি বিবাহিত, মেয়ে কি বিবাহিতা, অবিবাহিত, নাকি তালাকপ্রাপ্ত, না বিধবা, কোনটা? ওই ঘরে খুব সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে কুমারী। একটা কুমারী মেয়ে বিয়ের 20 দিন পরে সন্তান প্রসব করছে, মানে এইটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল। আসলে তনিকে আমরা যে আসলে এই যে মানে সমালোচনা করি, সমালোচনা না করে তনিকে আমাদের বাংলাদেশে অ্যাসেট হিসেবে মনে করা উচিত, এবং অ্যাসেট হিসেবে মনে করে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম উপায়ে সন্তান প্রসবকারী প্রাণী, তার নাম হচ্ছে তনি, রুবায়েত ফাতেমা তনি। আচ্ছা যাই হোক, আকাশ টিভি লিখেছে আমার বাড়ি কিন্তু বগুড়া। হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া, কিশোরগঞ্জে না। ঠিক আছে। আচ্ছা, নাদিয়া আক্তার লিখেছে তনি খুব খারাপ মহিলা, মানুষকে অনেক কষ্ট দিয়ে কথা বলে, ওর বিজনেস শেষ করে দেন। দেখেন, আমরা কিন্তু শেষ করার মালিক না। আমরা কিন্তু এখনও বলছি যে আমি কিন্তু কাউকে শেষ করতে, খতম করতে আসি নাই। আমরা কিন্তু আসছি, আমার একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাজ হচ্ছে সত্যকে সবার কাছে উন্মোচন করা, যেটা সত্য সেটাকে সবার কাছে উন্মোচন করা। তা আমরা সত্যকে উন্মোচন করতে এসেছি। এখন সত্য প্রকাশিত হওয়ার পরে আপনারা কি করবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার, কিন্তু আমরা আপনাদের কাছে শুধুমাত্র সত্যটাও উপস্থাপন করব। আচ্ছা, আজকের মতো আমি আমার লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাত্রের যে লাইভ হবে সেটাতে সবাই জয়েন করবেন। আর খেয়াল রাখবেন, কোনো ধরনের চাটুকারিতা করে কেউ কখনো পার পায়নি, পার পাবে না। সুতরাং তনিরও পার পাওয়ার সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো।